ম্যাডাম এর আগেও যখন অসুস্থ হতো গঙ্গারামেই ভর্তি হতো। গঙ্গারামই তার একমাত্র চিকিৎসা করার জন্য ভারতবর্ষে গঙ্গারামকে উনি প্রেফার করেন বরাবর। আর ম্যাডামের মাঝে মাঝে সিজন চেঞ্জ হলে এগুলো হয়, একবার না, মাঝে মাঝেই হয়। এটা আমাদের একটাই প্রার্থনা থাকবে যে ম্যাডাম সোনিয়া গান্ধী যেন তাড়াতাড়ি সুস্থ হন। কারণ আজও ম্যাডাম সোনিয়া গান্ধীর উপস্থিতি মানে আমাদের সকলের তেজ, দীপ্ততা, দৃঢ়তা বাড়ে। তাকে দেখে আমরা খুশি হই, তাকে দেখে উৎসাহিত হই। ম্যাডাম আমাদের ইন্সপিরেশন, ম্যাডাম আমাদের একটা ইন্সপিরেশন, সিম্বল অফ ইন্সপিরেশন। তাই তাকে আমরা চাই তাড়াতাড়ি সুস্থ হতে। ম্যাডাম এর আগেও যখন অসুস্থ হতো গঙ্গারামেই ভর্তি হতো। গঙ্গারামই তার একমাত্র চিকিৎসা করার জন্য ভারতবর্ষে গঙ্গারামকে উনি প্রেফার করেন বরাবর। আর ম্যাডামের মাঝে মাঝে সিজন চেঞ্জ হলে এগুলো হয়, একবার না, মাঝে মাঝেই হয়। এটা আমাদের একটাই প্রার্থনা থাকবে যে ম্যাডাম সোনিয়া গান্ধী যেন তাড়াতাড়ি সুস্থ হন। কারণ আজও ম্যাডাম সোনিয়া গান্ধীর উপস্থিতি মানে আমাদের সকলের তেজ, দীপ্ততা, দৃঢ়তা বাড়ে। তাকে দেখে আমরা খুশি হই, তাকে দেখে উৎসাহিত হই। ম্যাডাম আমাদের ইন্সপিরেশন, ম্যাডাম আমাদের একটা ইন্সপিরেশন, সিম্বল অফ ইন্সপিরেশন। তাই তাকে আমরা চাই তাড়াতাড়ি সুস্থ হতে। ম্যাডাম এর আগেও যখন অসুস্থ হতো গঙ্গারামেই ভর্তি হতো। গঙ্গারামই তার একমাত্র চিকিৎসা করার জন্য ভারতবর্ষে গঙ্গারামকে উনি প্রেফার করেন বরাবর। আর ম্যাডামের মাঝে মাঝে সিজন চেঞ্জ হলে এগুলো হয়, একবার না, মাঝে মাঝেই হয়। এটা আমাদের একটাই প্রার্থনা থাকবে যে ম্যাডাম সোনিয়া গান্ধী যেন তাড়াতাড়ি সুস্থ হন। কারণ আজও ম্যাডাম সোনিয়া গান্ধীর উপস্থিতি মানে আমাদের সকলের তেজ, দীপ্ততা, দৃঢ়তা বাড়ে। তাকে দেখে আমরা খুশি হই, তাকে দেখে উৎসাহিত হই। ম্যাডাম আমাদের ইন্সপিরেশন, ম্যাডাম আমাদের একটা ইন্সপিরেশন, সিম্বল অফ ইন্সপিরেশন। তাই তাকে আমরা চাই তাড়াতাড়ি সুস্থ হতে। এনআইএর হাতে পিছনে বড় ষড়যন্ত্র, অনুমান, তদন্তকারী সংস্থা, উদ্ধার হয়েছে 84টি বোমা। আপনি সারা পশ্চিমবঙ্গে যত বোমা আছে, যদি মনে করে সব এনআইএ তদন্ত হবে, তাহলে এনআইএ নামক সংস্থাটাকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে রাখতে হবে। আর পশ্চিমবঙ্গের জেলায় জেলা একটা করে এনআইএর শাখা দপ্তর খুলতে হবে। এত বোমা বাংলায়, খালি ভাঙর কেন, ভাঙর থেকে হাঙর সব জায়গায় একই রকমের বোমা পিস্তল পাওয়া যাবে। সব পুড়ে, সব বাদে, সব নগরে বোমা পিস্তলের কোনো অভাব নাই। তাই এনআই যদি সত্যি দরকার হয়, তাহলে প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে এনআইএর সদর দপ্তর খুলতে হবে। এত বোমা পিস্তল আছে। भवानीपुरे पिछले 2 चुनाव में तो यहाँ इस तरफ चुनाव में अलायंस नहीं हुआ, तो आप फिलहाल सरकार बनाने के दम पर नहीं। देखिए, आप जानते हैं यहाँ के महान कवि रविन्द्रनाथ टैगोर जी ने कहा था, एकला चलो। इस बार हम लोगों ने उनके इस गीत को अपनाने का काम किया है। जब आपकी कोई बात नहीं सुने, आपको कोई नहीं समझे, तो उस समय इस तरह के निर्णय लेने पड़ते हैं। और हम समझते हैं लोगों का साथ होना ज्यादा जरूरी होता है सरकार बनाने के लिए, किसी पार्टी का नहीं। हमारे साथ लोग हैं, हमारे साथ लोग आने वाले समय में जुड़ रहे हैं, जुड़ेंगे। हम उम्मीद करते हैं कि एक अच्छी सरकार देने में हम कामयाब होंगे। জানাতে পারছে না কত নাম বাদ গেল, কত নাম উঠলো, প্রশ্ন উঠবে না তো কমিশনের সদিচ্ছা নিয়ে? এটা আমরা প্রথম দিন থেকে বলছি কথাটা, যে পশ্চিমবঙ্গের এসআইআরে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে মানুষের আস্থা, বিশ্বাস, ভরসাকে হারিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এক অদ্ভুত ধরনের কনফিউশন তৈরি হয়েছে। মানে সাধারণ মানুষ বুঝতে পারছে না ব্যাপারটা কি। এইরকম অনিশ্চয়তা পশ্চিমবঙ্গের নির্বাচনে কখনো আমরা দেখিনি। স্বাভাবিকভাবেই এই নির্বাচন কমিশনের কর্মক্ষমতা, যোগ্যতা নিয়ে যে প্রশ্ন রাহুল গান্ধীজি অনেকদিন আগে তুলেছিল, সে রাহুল গান্ধীজির অভিযোগ, সে অভিযোগ যে সত্য, তার পিছনে যে যথেষ্ট কারণ ছিল, যুক্তি ছিল। আজকে নির্বাচন কমিশন যখন প্রতি মুহূর্তে মানুষের আস্থা, বিশ্বাস হারাচ্ছে, তখন কিন্তু তা মানুষের কাছে আরো পরিষ্কার হচ্ছে। অর্থাৎ যে প্রশ্ন রাহুল গান্ধী তুলেছিল, আর সে প্রশ্ন সত্য হচ্ছে। बंगाल के कैंडिडेट्स की घोषणा तभी हो जाएगी जब अधीर दा दिल्ली चले जाएंगे। हमने कहा आप जल्दी जाइए और सबका फाइनल करा के लाइए। हम लोग जल्दीबाजी का काम शैतान का होता है, हम लोग जल्दीबाजी में नहीं है। हम लोग समय आने पर सबसे पहले आपको सूचित किया जाएगा। और हम समझते हैं कि अब
आप जानते हैं यहाँ पे घटना भी घटी है, तो आज हम लोग उनसे मिलने भी जाएंगे, अयोध्या जाने वाले हैं। और सारी चीजों को समझते हुए आप आदरणीय श्रीमती सोनिया गांधी जी की तबीयत खराब हुई है और केरल और बाकी जगह की व्यवस्था के बावजूद दादा जाएंगे दिल्ली और बहुत जल्द आपको हम समझते हैं 28 तारीख की रात तक आपको आपका जो इंतजार है, मैं जानता हूं पत्रकार मित्रों के लिए भी सबसे बड़ा सवाल यही है कि टिकट कब होगा, सिंबल कब मिलेगा। मैं जानता हूं कि आप लोग भी कहीं ना कहीं से परेशान हैं, दुखी हैं, आप चाहते हैं यहाँ एक अच्छी सरकार बने और इसलिए हमारा उम्मीदवार जल्द से जल्द तय हो। मैं आपकी बात को भी आला कमान तक पहुंचाने का काम करूंगा। अलीदा आपके बीच रहते हैं, हम समझते हैं ये CIA-CEC के खुद मेंबर है, ये ज्यादा बेहतर तरीके से उसको बता पाएंगे। धन्यवाद। বিভিন্ন রাস্তাঘাটের কাজ জোর কদমে শুরু হচ্ছে, এর মধ্যে কি কোনো বিভিন্ন রাস্তা রাস্তাঘাটের কাজ জোর কদমে শুরু হচ্ছে, কি, রাস্তাঘাটের কাজ হ্যাঁ ওটা মানুষকে ধোকা দিতে হবে, শুধু তা না, এই যে রাস্তার কাজগুলো শুরু হয়েছে সেখানটাই কি হয়েছে জানেন তো, আমরা জানি দুধের মধ্যে জল মেশায়, এখানে জলের মধ্যে দুধ মেশাচ্ছে। আমরা কি জানি যে ভেজাল মানে দুধের মধ্যে জল মেশায়, এখানে উল্টো জলের মধ্যে দুধ মেশাচ্ছে। রাস্তা ভালো, পুড়ে দাও, দিয়ে গোলা সিমেন্ট ঢেলে দাও, যা বিল হবে ভাগ করে নাও। শাশুড়ির জন্য তো ব্যবস্থা হয়েই আছে। শাশুড়িকে শেষ পর্যন্ত ডাম্পিং গ্রাউন্ডের কাজ দেওয়া হয়েছিল, যে ডাম্পিং গ্রাউন্ডের টাকা আমি আদায় করে নিয়ে এসেছিলাম। সেই ডাম্পিং গ্রাউন্ডের কাজ কি বলুন তো, রাতের বেলা কিছু লোককে দিয়ে সেখানটায় প্লাস্টিক জ্বালানো, কাগজ জ্বালানো, সেটা নাকি ডাম্পিং এর কাজ হচ্ছে, তার জন্য বিল তৈরি হচ্ছে। সেই বিল শাশুড়ির সঙ্গে যারা যারা তাদের মধ্যে পাকাপাকি। রাস্তাটাও একই হচ্ছে। ভোটের আগে বেকার যুবকদের কাছে এটা একটা টোপ, কাজ করো পয়সা নাও। ভালো রাস্তাগুলোকে খুঁড়ে দিয়ে গুলে দেওয়া সিমেন্ট সেখানে ঢেলে দিয়ে বিল করাবো, পয়সা নাও। আর পয়সা না মানে প্রচার করো, প্রচার করো মানে ভোটের কথা বলো, এই গল্প। নিতিন নবীনের সঙ্গে সিলিন্ডার আছে, তারা 35 দিন পর দ্বিতীয় গ্যাস বুক করতে পারবে এবং এই সময় সীমা ছিল 25 দিন। যাদের একটি সিলিন্ডার তারা 25 দিন পর। এই যে নতুন নির্দেশিকা কেন্দ্রের, এই বৃহত্ত জ্বালানি জ্বালায় বিভাগে তো শহরবাসীরা করবে। শহরবাসী কেন, আজকাল তো 33 থেকে 34 কোটি মানুষ গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। সে শুধু শহরে থাকে তারা, শহরবাসী গ্রামবাসী সবাই সিলিন্ডার ব্যবহার করে, তাদের বিপদ বাড়বে। এখন সাপ্লাই ব্যবস্থা করতে হবে, তার জন্য কূটনৈতিক দৌত্য যাকে বলি আমরা, ডিপ্লোম্যাটিক এফোর্ট বাড়াতে হবে। বাড়িয়ে যাতে আরব দুনিয়া থেকে বা বাইরের দেশ থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, বিভিন্ন দেশ থেকে যাতে আরো বেশি করে গ্যাস, আরো বেশি করে ফুয়েল আনা যাতার ব্যবস্থা করতে হবে। এখানে তো সরকারের কৃতিত্ব না, কূটনৈতিক দৌত্যটা সরকারের কৃতিত্বের মধ্যে পড়ে, ডিপ্লোমেসি সরকারের কৃতিত্বের মধ্যে পড়ে। সেখানে সরকার সকলের সঙ্গে ভালো রাখতে গিয়ে সম্পর্ক কারোর সঙ্গে ভালো নয় সরকারের, ফলে এই সংকট বাড়ছে। এখানে সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে নিশ্চয় আগামী দিনে মানুষ চিহ্নিত করবে। গ্যাসের সংকট আগামী দিনে আরো বাড়বে যদি এই ঝগড়া না মেটে, যদি এই যুদ্ধ না বন্ধ হয়, যদি হরমুজ প্রণালী যদি না খুলে, ভয়ঙ্কর সমস্যা হবে। হরমুজ প্রণালী শুধু নয়, এরপরে বাবেলের মেন্দাবে ঝামেলা হতে পারে, অনেক জায়গাতে এর ঝামেলা বাড়বে, সুয়েজে ঝামেলা হতে পারে। কোন দিকে যাবে, মানে গোটা তেলের দুনিয়া আছে কিন্তু সংকটের মুখে। তেলের দুনিয়া সংকটে মানে আমরা সবাই সংকটে, কারণ এই ভারতবর্ষে তেল যা আসে তার 85 থেকে 90% আমদানি করতে হয় আমাদের তেলের ভান্ডার নাই স্বাধীনভাবে। 85 থেকে 90% তেল আমাদের আমদানি করতে হয়, 40% গ্যাস আমাদের আমদানি করতে হয়। কোথায় যাবো আমরা? ফলে সংকট তো বাড়বেই। তার জন্য দেশের সরকারকে অনেক আগে থেকে তৎপর হয়ে ফটো না তুলে কাজের কাজ করার চেষ্টা করতে হতো। সরকার খালি বিদেশে গিয়ে ফটো তুলতে ব্যস্ত, ফটো সেশনে ব্যস্ত। লড়ার বার্তা দিয়ে রয়েছি বললেন, মমতাকে জোটে জেতালেও তৃণমূল রাজনীতি বঞ্চিত সংখ্যালঘুরা। মমতাকে ভোটে জেতালেও তৃণমূলের রাজনীতিতে বঞ্চিত সংখ্যালঘুরা বলছেন 22। এ কথা পুরনো কথা, এ কথা পশ্চিমবঙ্গে বহু প্রচলিত কথা, এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নেই। তবে আমাদের নেতা রাজেশ কুমারজি যেটা বলল সেটাই সত্য। এই জোটটা তৈরি করার মানে হচ্ছে বিভাজনের রাজনীতি করা। কারণ আপনাদের বলি, গত লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে আমাকে হারানোর জন্য এই নেতাকেই আমার বিরুদ্ধে প্রচারে লাগানো হলো। 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু,
মুসলমান মনে করলে হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। হলো, বিভাজন হয়ে গেল, আবার ভোট হলো, আবার বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেল। একজন দিল্লি হায়দ্রাবাদ থেকে আসছেন, আরেকজন মুর্শিদাবাদ থেকে, এই দুজনে মিলে এই মুর্শিদাবাদে আবার সেই বিভাজনের রাজনীতি শুরু করতে চলেছে, যাতে ভোট ভাগাভাগি হয়। আর বিভাজনের রাজনীতি করলে কার লাভ হয়? বাংলার মানুষ আমাকে হারানোর পর নিশ্চয়ই তা দেখে নিয়েছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে বিভাজনের রাজনীতি করে লাভ হয়েছে তৃণমূলের, হেরেছে কংগ্রেস, হেরেছি আমি। বহরমপুরের মানুষ বা মুর্শিদাবাদের মানুষ নিশ্চয়ই দ্বিতীয়বার এই ভুল করবে না। কিন্তু তারাও নাচের বান্দা, পিছন থেকে কথা থেকে বোঝাচ্ছে যে ভাগাভাগি না করলে উপায় নাই, ভাগাভাগি না করলে তোমাদেরকেও খাতির করতে পারবো না, তাই ভাগাভাগি করো। ভাগাভাগি করতে গেলে জোট বাঁধতে হবে সেই সমস্ত শক্তিগুলোকে যারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে, যেটা আমাদের নেতা রাজেশ কুমার সাহা বললেন। এখানে তাই দেখতে পাবো আমরা। এবার থেকে উজ্জ্বলা যোজনাকে গালিগালাজ করা হয়েছে, টিয়াটো আগে কে কাকে গালিগালাজ করেছে তো ওখানকার নিরাপত্তা বাহিনী জানে, তাদের তো সিকিউরিটি আছে। এমন করে একটা প্রার্থী কি করে করতে পারে আমার জানা নাই। তৃণমূল দলের প্রার্থীরা এরকমই হতে হয় হয়তো, এইসব গুণ না থাকলে তৃণমূল তো প্রার্থী হওয়া যায় না। একটা সাধারণ ছেলেটুকু বলতে পারি, তার বইয়ের চাকরিটা অলরেডি মিউনিসিপ্যালিটি খেয়ে নিয়েছে, তার বইয়ের মাইনা সব বন্ধ করে দিয়েছে, তারপর তাদের উপর হামলা। তারা কি সাধারণ পরিবার, তাদের উপর হামলা করার পিছনে কি মহৎ রাজনৈতিক উদ্দেশ্য আছে জানা নাই আমার। আর যদি সিকিউরিটির মাঝখানে গিয়ে তৃণমূলের নেতার বিরুদ্ধে কেউ কিছু বলে, সেটা তো অবাক হওয়ার কাণ্ড। আর বক্তৃতায় তো বিরোধিতা করা হবেই, চোরকে তো চোর বলতেই হবে। শাশুড়ির নামে যদি কোটি কোটি টাকা কাজ হয়, তা আমরা বলতে পারবো না যে ভাই বেকাররা কাজ পেল না, শাশুড়ি কেন কাজ পেল? এগুলো প্রশ্ন তো যুক্তিযুক্ত প্রশ্ন। তার জন্য কেস হতে পারে, কেউ কলঙ্ক রটাচ্ছে বলে মানহানি হতে পারে, সবকিছু হতে পারে। কিন্তু তার জন্যে যে কোনোদিন বক্তারা যে কোনোদিন বক্তৃতা দিয়ে যায় না, একটা সাধারণ ছেলে জিতেন সাহা তার নাম, তাকে ওইভাবে রাস্তার মাঝে মারতে এমনই মার দিয়েছে, তার নার্ভের প্রবলেম হয়ে গেছে, সে হাসপাতালে ভর্তি আছে কাল থেকে। এটার মধ্যে কোন বাহাদুরি আছে, এটার মধ্যে কি নির্বাচন আছে আমার জানা নাই। বলছি কেন্দ্র করে একটা সংঘাত তৈরি করার চেষ্টা করছে। নন্দীগ্রামের ভিডিওকে বন্দী করে কমিশন চিঠি তুলে বলে তৃণমূল বলছে নিরাপত্তা নেই, নন্দীগ্রাম থেকে ভিডিওকে নিয়ে আসা হলো ভবানী। পশ্চিমবঙ্গে কে নিরপেক্ষ আর কে পক্ষ, এটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। সেটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গতকাল আমাদের একটা পদযাত্রা হলো, পদযাত্রার পর এখানকার টিএমসি প্রার্থী সে নিজে গাড়ি থেকে নেমে তার যে পুলিশ সিকিউরিটি নিরাপত্তা বাহিনী রাজ্য দিয়েছে, তাদের উপস্থিতিতে গাড়ি থেকে নেমে আমাদের যে সাধারণ কর্মীকে মারধর করলো ওপেন রাস্তায়। ঠিক আছে, স্বাভাবিক আমরা কমপ্লেন তো করবো নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন কমপ্লেন করার পর লোকাল পুলিশে করা হলো। লোকাল পুলিশ অর্থাৎ ফাঁড়ি, যেখান থেকে মাত্র কয়েক গজের দূরত্ব সেই ছেলেটার বাড়ি, জিতেন সাহা তার নাম, তাদের বাড়িতে লোকাল পুলিশ গেল আজকে বেলা 9টার সময়। কালকে নাকি ওদের মনে হলো যে রাত্রেবেলা ডিস্টার্ব করা ঠিক না, তাই রাত্রে যায়নি, আজকে সকাল 9টায় গেল। এক গোটা দিন রাত তাদের বাড়িতে দুটো মাত্র মহিলা, একটা তার স্ত্রী আর তার মেয়ে, তাদের গোটা রাত তাদের বাড়িতে অত্যাচার হলো, দরজার খটখট, রাত রাত ছাদের বেলা দৌড়াদৌড়ি, একটা ঘরে তারা থাকে। পুলিশ আজও পর্যন্ত তার জন্য কোনো ব্যবস্থা নিতে পারলো না। তো এখানে পক্ষকে আর বিপক্ষকে আর নিরপেক্ষকে, এটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। সবকিছু সবাইকে জানানো হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের নিচের স্তরের যারা আছে তারা তৃণমূল দলের এমনই সমস্ত নিয়োগ করা লোক যে উপরে এসপি ডিএম চেঞ্জ হলেও তারা কিন্তু কেউ চেঞ্জ হচ্ছে না। তাই তারা যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ নির্বাচন নিরপেক্ষ হওয়ার যেন দুরাশাও কেউ না থাকে, দুরাশাও যেন না থাকে। বিডিও তো কোথাকার এক ছোটখাটো অফিসার, এই বিডিও এই এআরও এই আরও ডি ওদের দিয়ে তো এসআরকে তছনছ করে দেওয়া হয়েছে আগেই। চালাকি করে তৃণমূল দলে যারা প্রার্থী তাদের নাম বেরিয়ে যাচ্ছে এসআর কাণ্ডে, অ্যাডজুডিকেশন বিচারাধীন কাণ্ডে। আমাদের যারা সম্ভাব্য প্রার্থী কারোর নাম বার হচ্ছে না। এই যে বহরমপুরের ঘটনা, যিনি ঝাড়খণ্ডের যিনি সভাপতি ছিলেন, এর আগে অনেক বড় বড় পদে উনি ছিলেন, তো ওনারা কিছু বলবেন, আপনারা শুনুন। आप कुछ पहले कहिए, कहिए ना, कैसे लगा
क्या आपको कैसा लगता है सरकार के खिलाफ जो आपका मत? आप बोल रहे थे ना हो तो दूसरा लोकल सवाल पूछेंगे अच्छा। मुझसे। देखिए, बतौर एआईसीसी पर्यवेक्षक मुर्शिदाबाद आया हूं। आदरणीय अधीर रंजन चौधरी जी के सोबत में काम करने का अवसर मिल रहा है और जो यहाँ पिछले 3 दिनों से लोगों से मिलने का मौका मिला, जो प्रखंडों में बैठक की और जिस तरह से लोगों का उत्साह दिखाई दे रहा है, ये हम कह सकते हैं कि बंगाल में अगर कहीं सबसे ज्यादा बेहतर प्रदर्शन होगा तो मुर्शिदाबाद के क्षेत्र में होगा। इसके कई कारण हैं, क्योंकि कल जो हम लोगों ने पदयात्रा की, उस पदयात्रा में जो लोग शामिल थे उन पर कल हमला हुआ, तो इससे ये तय हो गया कि अधीर दा के आने की घबराहट में इस तरह की हरकतें शुरू हो गई हैं। और आप जानते हैं, आप कहीं चैनल पे खबर देखा है कि जो बीजेपी की सी टीम है, उनका पदार्पण सबसे पहले यहां हो रहा है। जो वैसी और बाकी लोग हैं, नफरत फैलाने का जो काम करते हैं पूरे देश में, जो बी टीम है, जो यहाँ की सरकार है, जो उनकी बहन है ममता जी, भारतीय जनता पार्टी को ऐसा लगता है कि अब उनसे ये काम पूरे तरीके से नहीं हो पा रहा है, नफरत फैलाने का काम। तब उन्होंने नई जिम्मेदारी अपनी सी टीम को दी है, वो वैसी है, और एक नया टीएमसी ने उनको गिफ्ट दिया है। तो वो सब मिलाकर के नफरत फैला करके कहीं ना कहीं बंगाल को जीतना चाहते हैं। हमारे पास बंगाल चलाने का एक लंबा अनुभव रहा है। जो भी दिखाई देता है, मैं जिस भी सड़क पे जाता हूं, जिस रेलवे के लाइन के बगल से गुजरता हूं, निश्चित रूप से वहां अधीर दा का नाम दिखाई देता है। आप किसी पान वाले, चाय वाले, किसी से पूछेंगे ये हाईवे किधर से किधर जा रहा है, कैसे जा रहा है, तो वो नाम सामने आता है। उससे पहले भी हमारे जो मुख्यमंत्री गण रहे और उन्होंने जो काम किया है, हम समझते हैं उन कामों को सिर्फ तोड़ने का, बिगाड़ने का लोगों ने काम किया, उसको आगे बढ़ाने का काम नहीं किया है। हम ये समझते हैं कि जो इस बार मूड है लोगों का और जिस तरह से लोग चर्चा कर रहे हैं, ये जो दोनों भाई बहन की मिलीजुली सरकार है, समय समय पर नफरत फैलाती रहती है, वो उनकी विदाई तय है। अब इसमें हम तमाम प्रदेश कांग्रेस कमेटी के, अखिल भारतीय कांग्रेस कमेटी के लोग लगे हैं कि कैसे पूरे ताकत के साथ चुनाव लड़े, ताकि कई बार आपको ऐसा लगेगा कि ये क्या कह रहे हैं, 2 सीट वाले 200 सीट से ऊपर है, तो हम तो 400 सीट वाले रहे हैं। तो एक बार फिर हम उम्मीद करते हैं कि हम लोग जो प्रयास कर रहे हैं उसमें सफल होंगे। बगैर हमारे किसी की सरकार नहीं बनने जा रही है। हम समझते हैं हम अपनी सरकार बनाएंगे। धन्यवाद।